দর্শক স্বাগত ডিবিসির বিশেষ আয়োজনে। সঙ্গে আছে আমি আনোয়ার হোসেন। সমসাময়িক প্রসঙ্গ নিয়ে কথা বলতে আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে যিনি আছেন, তার সম্পর্কে বলতে গেলে আসলে অনেকগুলো কথাই বলতে হয়। তার নামের সঙ্গে তার নামের আগে অনেকগুলো বিশেষণ দেওয়া যায়। তো আমি আসলে খুব অল্প করে বলতে চাই। এক কথায় যদি বলি, বর্ষিয়ান রাজনীতিবিদ, পরিশীলিত যার বক্তব্য, এক কথায় পরিচ্ছন্ন রাজনীতিবিদ, বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আপনাকে স্বাগত ডিবিসির বিশেষ আয়োজনে। শুরুতেই যে কথাটি শুরু করতে যাই, খুব সম্প্রতি যে আলোচনাটাই হয়ে গেল, জুলাই সনদ স্বাক্ষর। আপনি অনুষ্ঠানে ছিলেন, আপনি বলেছেন এটি একটি ঐতিহাসিক বাংলাদেশের রাজনীতিতে। গণতান্ত্রিক উত্তরণে এটি আমাদের এই জুলাই সনদ স্বাক্ষর হলো কতটা ভূমিকা রাখবে যদি? না, আমি তো মনে করি যে আপনার আফটার লিবারেশন, ইন্ডিপেন্ডেন্সের পরে, স্বাধীনতার পরে নিশ্চয়ই এই সনদ সবচেয়ে একটি উল্লেখযোগ্য ঘটনা আমাদের রাজনৈতিক ইতিহাসে। এবং জুলাইয়ের যে গণ অভ্যুত্থান, ছাত্র গণ অভ্যুত্থান, সেই অভ্যুত্থানে জনগণের যে আকাঙ্ক্ষা ছিল, সেই আকাঙ্ক্ষা ছিল আপনার পরিবর্তন। যে সমস্ত জায়গাগুলোতে রাষ্ট্র কাঠামোর মধ্যে সেই পরিবর্তনগুলো প্রয়োজন, সেই পরিবর্তনগুলো নিয়ে আমরা সবাই একমত ছিলাম। এবং আমাদের যে 2016 সালের যে আপনার ভিশন 2030 এবং 2022 সালের যে আপনার 31 দফা, এগুলো সব এর মধ্যে কিন্তু তখন থেকেই ছিল। তারপরে আমরা সবচেয়ে বেশি আগ্রহী ছিলাম এই সংস্কার ব্যাপারে। সংস্কারের কমিশনগুলো গঠন করার পরে আমরা পার্টিসিপেট করেছি, আমাদের প্রতিনিধি পার্টিসিপেট করেছেন। অ্যান্ড আমরা অ্যাক্টিভলি পার্টিসিপেট করা যেটা বলে আর কি, ইন অল ডেলিবারেশনস। এবং আপনার পরিবর্তন সবকিছু আমাদের প্রতিনিধি আপনার পার্টিসিপেট করেছেন। এবং আমরা এটার জন্য প্রত্যেকটা কমিটির জন্য আমাদের আলাদা করে কমিটি গঠন করা হয়েছিল, এবং সবগুলো কমিটি হোমওয়ার্ক করেই কাজ করেছে। সুতরাং নিঃসন্দেহে আমরা বলতে পারেন এই ব্যাপারে সই করার তারপরে আমাদের কিছুটা এক্সাইটেড। এবং আমরা মনে করি যে ডেফিনেটলি আমরা বাংলাদেশকে যারা ভালোবাসি, গণতন্ত্রে যারা বিশ্বাস করি, তাদের জন্য এটা একটা ডেফিনেটলি ইটস এ ম্যাগনা কার্টা। এক্ষেত্রে মাননীয় মহাসচিব একটি বিষয় এসেছে, সেটি হচ্ছে যে জাতীয় নাগরিক পার্টি, যেটি আমরা দেখেছি এনসিপি, তো সেই জায়গা থেকে তরুণদের এই দল, তারা আসলে পার্টিসিপেশন করেনি। সেই সঙ্গে আমরা দেখেছি বাম ঘরানার কয়েকটি দল সেখানে স্বাক্ষর করেনি। বিষয়টাকে কোনো কোনো মহল থেকে একটু বলা হচ্ছে একটু ম্লান করেছে এই বিশাল। আপনার এটাকে ম্লান করতে মনে করতে চাইলেই মনে করা যাবে, কিন্তু আমি মনে করি যেটা কোনো ম্লান হয়নি। বরঞ্চ আমার কাছে আমি যেটা মনে করি যে বাম দলগুলো এবং এনসিপি তারা আবার ভেবে দেখবেন, বিকজ যেহেতু এখনও সময় আছে অনেক, ভেবে দেখবেন যে তারা পার্টিসিপেট করতে পারেন, স্বাক্ষর করতে পারেন। এবং অলরেডি তো আপনার চিফ অ্যাডভাইজার বলেছেন যে এটা নিয়ে আলোচনা আবার দরকার হলে রাজনৈতিক দলগুলোকে নিয়ে আবার তিনি বসতে রাজি আছেন। আমরাও বলেছি যে যদি প্রয়োজন হয় আমরা আবার বসতে রাজি আছি। তবে আমি যেটা মনে করি, সিরিয়াসলি মনে করি আর কি, যে এখন দেশের যে রাজনৈতিক সংকট যেটা তৈরি হচ্ছে, করা হচ্ছে আর কি বিভিন্নভাবে, এই সংকটের মধ্যে অত্যন্ত বিচক্ষণতার, দায়িত্বশীলতার পরিচায়ক হবে যে আমরা এটাকে দ্রুত শেষ করে দ্রুত নির্বাচনে চলে যাই। কারণ এখন একটা নির্বাচন হয়ে নির্বাচিত সরকারই হচ্ছে এখন আপনার দেশের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন ফর এভরিথিং। আপনার একটা স্থিতিশীলতা আনার জন্যে, অর্থনীতিকে সচল করার জন্যে, এবং রাজনীতিতেও একটা আপনার স্টেবিলিটি প্রয়োজন নেই। আমাদের এই সংস্কারগুলোকে সামনে নিয়ে যেগুলোতে আমরা একমত হয়েছি সেগুলোর ইমপ্লিমেন্টেশন করে ফেলা, তারপরে যেগুলো হয়নি সেগুলো তো নেক্সট পার্লামেন্ট ইমপ্লিমেন্ট করার কমিটেড থাকবে সমস্ত দলগুলো। একটি বিষয় যে নোট অফ ডিসেন্ট বিএনপির পক্ষ থেকে একটু দেওয়া হয়েছিল, এটা নিয়েও মানে এটা যখন সংসদ, জনগণের সংসদ যখন আসবে বা বিএনপি যদি ক্ষমতায় আসতে পারে, সেক্ষেত্রে একটু নিয়ে যদি ওখানে তো আমরা বলাই আছে যে ম্যান্ডেট যাদের হবে তারা তাদের জনগণের কাছে যে আপনার ম্যানিফেস্টো নিয়ে যাবে, সেখানে জনগণও তাদের মতামতটা দেবেন। এবং আপনার একটা গণভোটের কথা বলা হয়েছে এই নির্বাচনের দিনেই। কোথাও তো কোনো ফাঁক নাই, এভরিথিং ইজ গার্ডেড। এবং আপনার রাজনৈতিক দলগুলোর মধ্যে যে আপনার আস্থার অভাব, এটাই কিন্তু মূল কারণ বাংলাদেশের রাজনৈতিক সংকটের। আপনি দেখুন, বেশিরভাগ আপনার ডেমোক্রেটিক কান্ট্রিতে বাইরের কেয়ারটেকার গভর্নমেন্টের কোনো প্রয়োজন হয় না, কিন্তু আমাদের এখানে হয়। এবং এটাই এখনকার না, আগে থেকেই এটা প্রয়োজন ছিল বেশি, যেটা হাসিনা সরকার বাদ দিয়েছিল। কারণ এখানে রাজনৈতিক দলগুলোর পারস্পরিক আস্থার খুব অভাব, যে কারণে করতে হয়। ভারতে আপনার ইলেকশন স্ট্যাগার্ড ইলেকশন হয়,
ইলেকশন হয়ে গিয়ে ওটা তালা চাপে দিয়ে রেখে দেওয়া হয়, রেজাল্ট হয় আপনার 1 মাস পরে, কোনো সমস্যা হয় না। কিন্তু আমাদের এখানে হয় যে এটা, যে আমাদের এখানে রাজনৈতিক দলগুলোর পারস্পরিক আস্থা নেই বললেই চলে। নির্বাচন প্রসঙ্গ যেটি আপনি বলছিলেন, আপনার কথা ধরেই বলি, বাংলাদেশের রাজনীতিতে এখন যাকে যে বিষয়টিকে কেন্দ্র করে আসলে সেটি হচ্ছে নির্বাচন। ফেব্রুয়ারির প্রথমার্ধে এমনটি একটি সময়সীমা রোডম্যাপ আছে। আস্থা এবং প্রত্যাশা কতটুকু নির্বাচন প্রথমার্ধেই, ফেব্রুয়ারির প্রথমার্ধেই হচ্ছে কিনা আপনাদের? বাংলাদেশে আপনার গত 15 বছরের নির্বাচনগুলো একদম জনগণের গ্রহণযোগ্য না হয় এবং নির্বাচন নিয়ে প্রহসন করায়, জনগণের নির্বাচন নিয়ে একটা আপনার আশঙ্কা আছে যে নির্বাচন হবে তো, মানে এই করে নির্বাচন হবে তো, একটা নিয়ে একটা প্রশ্ন থেকে যায়। অর্থাৎ দে ওয়ান্ট ইলেকশন। ইলেকশনের কোথাও যখন কেউ বলে করবো না, এটা না হলে করবো না, ওটা না হলে করবো না, বলে তারা আতঙ্কিত হয়ে যায়। এবং দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশের এটাই আপনার এখন বাস্তবতা, যে মানুষ আসলে আতঙ্কগ্রস্ত হয়ে যায় যখনই শোনে যে আমি এটা না হলে করবো না, ওটা না হলে করবো না। মানুষ এখন নির্বাচন চায়, কারণ নির্বাচন না হলে তো আমার কোনো কিছু এগুচ্ছে না। আমি না পারছি আপনার আমার সমাজকে এগিয়ে নিতে, না পারছি রাজনীতিকে এগিয়ে নিতে, না পারছি অর্থনীতিকে এগিয়ে নিতে। কারণ অর্থনীতি তো পুরোপুরিভাবে নির্ভর করবে একটা ইলেকটেড গভর্নমেন্টের উপরে। আমার ইনভেস্টমেন্ট আসছে না, আমার কোনো বিনিয়োগ আসছে না। তো সেই অবস্থায় দ্য ইনস্টিটিউশনস হুইচ আর ডিপেন্ডেন্ট অন ইলেকটেড গভর্নমেন্ট, তারা তো অপেক্ষা করে আছে যে কবে একটা ইলেকটেড গভর্নমেন্ট আসবে, সে যেই আসুক। তো এই জিনিসগুলো আপনার আমাদের জাতিগতভাবে আমরা ঠিক দুর্ভাগ্য না আমাদের যে আমরা 52 বছরেও আপনার একটা সিস্টেম ইনভলভ করতে পারিনি ফর এ পিসফুল ট্রান্সফার অফ পাওয়ার। এটা তো জাতির জন্য দুর্ভাগ্যজনক। এখন একটা সুযোগ এসছে, এই সুযোগটাকেও যদি আমরা কাজে লাগাতে না পারি, এখনও যদি ঝগড়া করি, বসে আবার যেটা প্রবলেম আছে সর্ট আউট করে ফেললেই হয়। আমাদের দিক থেকে কোনো আপত্তি নেই। সামনে নির্বাচনকে সামনে রেখে বিএনপির চ্যালেঞ্জ আছে কিনা আমরা দেখেছি বিভিন্ন সময়ে, বিভিন্ন অনুষ্ঠানে আমরা দেখেছি জনাব তারেক রহমানকেও বলতে যে সামনে নির্বাচন কিন্তু অনেক কাঠখড় পোড়াতে হবে বিএনপিকে। সেই জায়গা থেকে আপনি কি মনে করছেন? চ্যালেঞ্জও একটা খুব বড় চ্যালেঞ্জ আছে, একটা জাতিকে জানাতে চাই। সোশ্যাল মিডিয়া, এটা বিএনপির জন্য একটা চ্যালেঞ্জই হয়েছে। কারণ এই সোশ্যাল মিডিয়াতে দুর্ভাগ্যজনকভাবে অপপ্রচারের মাত্রা এত বেড়ে গেছে। এখন আপনার বিশেষ করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসাতে এখন আপনার কোনো বাদ বিচার নেই, যার যা খুশি প্রচার করছে। এখন এনিবডি ক্যান ডু এনি, ফেসবুকে একটা যে কোনো কিছু করে ফেলতে পারে, করছেও তাই। সেই জায়গাটাতে একটা বড় চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে। আপনার আমাদের নতুন করে আমাদের ভাবতে হচ্ছে, নতুন করে কন্টেন্ট তৈরি করতে হচ্ছে। ওটাকে মোকাবেলা করার জন্য আমাদেরও আপনার আইটি সেকশনকে স্ট্রং করার চেষ্টা করা হচ্ছে। মিথ্যা প্রচারণায় আমরা অভ্যস্ত নই, তো কখনোই ছিলাম না, কিন্তু আমাদের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা আগেও হয়েছে, যখন আপনার এআই ছিল না তখনও হয়েছে, আবার এখনও হচ্ছে। আমরা দেখেছি যে বিশ্ববিদ্যালয়গুলোতে যে ছাত্র সংসদ নির্বাচন হয়ে গেল, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়, সেখানে আমরা দেখেছি যে জামায়াত ইসলামীর যে অঙ্গ সংগঠন ছাত্র শিবির তাদের একটি সামনে চলে আসা। জাতীয় নির্বাচনে কোনো প্রভাব পড়বে? এটা প্রভাব পড়বে না, কারণ আমাদের অতীতের অভিজ্ঞতাও আছে যে সে প্রভাব আপনার পড়বে না। কিন্তু তারপরেও আমাদের যে কারণটা আপনার যে ইউনিভার্সিটিগুলোতে, আমাদের ছাত্রদল তো ইউনিভার্সিটিগুলোতে ঢুকতেই পারেনি আপনার ফ্যাসিস্টদের আমলে, কাছেও যেতে পারেনি। এবং আপনার যার ফলে হয়েছে কি যে আপনার ছাত্রদল কাজ করতে না পারার ফলে ইউনিভার্সিটিগুলোতে ওখানে আপনার সেই লিডারশিপটা তো গড়ে ওঠেনি। এবং আমরা যেটা শুনেছি, দেখছি, আপনারাই রিপোর্ট করছেন বিভিন্ন সময়, যে শিবিরের পক্ষে সম্ভব হয়েছিল প্রথম থেকেই কিছুটা ক্যামোফ্লেজ করে থেকে যাওয়া ভেতরে এবং কাজ করা। তো সেটা আপনার তাদের সুযোগ, তারা সুবিধাটা তারা পেয়েছে, যেটা আমাদের ছাত্রদল পায়নি। দেশের মানুষ আপনার বিএনপিকে চেনে, এটা একটা পরীক্ষিত রাজনৈতিক দল। আমাদের ঘোষণা আছে যে আমরা যুগপৎ আন্দোলনে যারা আমাদের সঙ্গে শরিক ছিলেন তাদেরকে নিয়ে নির্বাচনের পরে আমরা অবশ্যই একটা জাতীয় সরকার গঠন করব। সেক্ষেত্রে কি মানে যদি একটু সুনির্দিষ্ট করে জানতে চাই, মানে আসনের ক্ষেত্রে আমরা যতটুকু, এটা সুনির্দিষ্টভাবে এই মুহূর্তে তো বলা সম্ভব না, এখনও আপনার শিডিউলই ডিক্লেয়ার হয়নি। ডিক্লেয়ার হলে না তখন আপনি আস্তে আস্তে আমাদের যে আপনার নির্বাচনের মনোনয়ন প্রক্রিয়া চলবে, তখন সেটাকে চূড়ান্ত করা যাবে। যেটি একটু তথ্য আছে যে গণ অধিকার পরিষদ বা জাতীয় নাগরিক পার্টি এনসিপি নির্বাচনী জোটে বিএনপি যেটি করতে যাচ্ছে সেখানে তাদের একটা ইনভলভমেন্টের জায়গা তৈরি হতে পারে, মানে এরকম কি কোনো? না, এগুলো আমি এই মুহূর্তে বলতে পারবো না। জন্যই যে আমাদের দলের সিদ্ধান্তগুলো কিছুটা তো দলীয় কনফিডেন্সিয়াল ব্যাপার থাকেই, তারপরেও আপনার এগুলো চূড়ান্ত কিছুই হয়নি।
এই মুহূর্তে বলার মতো কিছু নেই। যদি বলি জামায়াত ইসলামী সহ কিছু দল তারা একটু যুগপদের মধ্যেও এখন আছে, একটি বিশেষ দাবিতে তারা এক যুগ আন্দোলনেও আমরা দেখেছি। না, হতে পারে, ওটা তো আপনার অন্যান্য দলগুলোর মধ্যে সেটা চলতে পারে, হতে পারে। তো এবং জোটে আপনার নির্বাচনে অতীতও হয়েছে, যুক্তফ্রন্ট সব সময়ই হয়েছে, এটা নিয়ে কোনো প্রবলেম নাই। আপনার যার দলগুলো মনে করবে তারা জোট করবে, একসাথে করতে পারে, আমরাও করতে পারি, বাট দ্যাট উইল ডিপেন্ড অন দ্য ওই সময়কার একটি টবিংয়ে আসে শেষ মুহূর্তে। নির্বাচনের একদম মাহেন্দ্রক্ষণ বা সবাই একটি নির্বাচনমুখী অবস্থার মধ্যে আমরা আছি, আমরা একটু বলতেই পারি। তো সেই জায়গা থেকে বিএনপি সেই নির্বাচনী মহাসড়কে আছে। বিএনপি জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসলে বিএনপির প্রথম ভীষণ বা গণতান্ত্রিক যে একটি জায়গা তৈরি হবে, সেটি আসলে কীভাবে দেখছে? বা কেন, আমরা তো আমাদের যে ভিশন 31 যেটা আপনারা দিয়ে দিয়েছি, তার মধ্যে সুস্পষ্টভাবে সব কিছু বলা আছে। এবং আমরা যে একটা গণতন্ত্রের চর্চা শুরু করতে চাই, আমরা বাংলাদেশে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চাই, এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে আমরা আপনার শক্ত ভিত্তিতে দাঁড় করাতে চাই। এগুলো আমাদের কমিটমেন্ট আছে, এবং উইল ট্রাই ফর দ্যাট। ওটার জন্যই আমরা লড়াই করেছি 15 বছর। সুতরাং ওটা তো আমাদের সবচেয়ে বড় কাজ। একই সঙ্গে অর্থনীতিকে আপনার পুরোপুরি আধুনিকীকরণ করা, এটাও আমাদের একটা বড় কাজ আছে। এবং অর্থনীতিকে আমরা ডেমোক্রেটাইজ করতে চাই, অলিগার্কি তৈরি করতে চাই না। এখানেও গণতান্ত্রিক উপায়েই আপনার আমাদের অর্থনৈতিক কর্মকাণ্ডগুলো পরিচালিত হবে। মানুষের একটি আলোচনা আছে, একটু যদি বলি যে পতিত আওয়ামী লীগের রাজনীতিতে ফেরা, নির্বাচনে অংশগ্রহণ করে কিছু আলোচনা আছে। আসলে বিএনপির দৃষ্টিকোণটা কি? না, আমরা যেটা সবসময় বলে এসেছি যে আপনার গণতন্ত্রকে যারা হত্যা করেছে, এবং গত 24শে জুলাই থেকে আগস্ট 36 দিন যে গণহত্যা তারা করেছে, এবং অতীতে যে গণতান্ত্রিক কার্যকলাপে লিপ্ত হয়ে আপনার এনফোর্স দিস আয়নাঘর যারা তৈরি করেছে, নির্যাতন করেছেন, নিপীড়ন করেছেন, তার প্রত্যেকটা বিচার আমরা দাবি করেছি। এবং সেই বিচারের মুখোমুখি অবশ্যই আওয়ামী লীগের নেতাদেরকে হতে হবে, এবং তার বিচারও হতে হবে। একই সঙ্গে আওয়ামী লীগ পার্টি হিসেবে যদি আপনার এর জন্য দায়ী হয়, তাহলেও তাকে বিচারের অধীনে আসতে হবে। তো আমরা দেখছি যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কিছু বিচার কার্য কিন্তু সামনে নিয়ে এসেছে। সেক্ষেত্রে বিএনপি ক্ষমতায় আসলে এই না, ওগুলো কন্টিনিউ করবে অবশ্যই। যদি শেষ করতে না পারে, তো আমরা সেটা অবশ্যই শেষ করব, যদি আমরা জনগণের ভোটের নির্বাচনে সরকার গঠন করতে পারি। একটি আলোচনাও আছে যে আওয়ামী লীগের যে প্রধান যিনি ছিলেন, তাকে একটা মহল বলছে যে তাকে দেশে ফিরিয়ে এনে এরকম একটি তার বিচার কার্য করা। ওটা দেশে ফিরিয়ে আনাটা তো আপনার পুরোপুরি এই সরকারের উপরে নির্ভর করে না, বা অন্য সরকারের উপরে নির্ভর করবে যাদের দেশে আছে তারা ফেরত দিচ্ছে কিনা। দুর্ভাগ্যজনকভাবে তাদের দেশ কিন্তু এই ব্যাপারে এখন পর্যন্ত কোনো কথাই বলেনি। এই সরকারও চেষ্টা করেছে, চিঠি দিয়েছে, বলেছে জনমত আছে আপনার তাকে নিয়ে আসার, তারা কোনো কথাই বলছে না। আমরাও তো অবশ্যই চাইবো যে তাকে ফিরিয়ে নিয়ে এসে তাকে ট্রায়ালে নিয়ে আসার। একটি প্রসঙ্গ আমরা সবসময় দেখি, মাননীয় মহাসচিব, নির্বাচন সামনে রেখে একটি কূটনৈতিক তৎপরতা বাড়ে, একটি দৌড়ঝাঁপ বাড়ে আমরা দেখেছি। এইগুলো তো আপনার, আমি একটা কথা বলি আপনাকে, যে বাংলাদেশটা আসলে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির মধ্যে পড়ে, গরিব দেশ। যদি এখন বলা হয় যে আপনার মধ্য আয়ের দেশে হতে চলেছে, কিন্তু তারপর গরিব দেশই বলতে হবে, যেটাকে আমরা জিও পলিটিক্স বলি। সেক্ষেত্রে বাংলাদেশের অবস্থানটা এখন একটু গুরুত্বপূর্ণ হয়ে গেছে, যে কারণে বিভিন্ন দেশের লোকে আপনার যারা মিশনগুলো আছে তারা দেখা সাক্ষাৎ করে, কথাবার্তা বলে, অ্যান্ড দে ট্রাই টু ইনফ্লুয়েন্স। কিছুটা বড় বড় শক্তি যারা আছে তারা কিছু ইনফ্লুয়েন্স করতে চায়। এখানেই আপনার যেটা পরিষ্কারভাবে আমাদের কথা যেটা, যে আমরা মনে করি যে সব দেশই আমার বন্ধু, আমি সকলের সঙ্গে বন্ধুত্ব করতে চাই, মিত্রতা করতে চাই, কিন্তু বাংলাদেশের স্বার্থকে সামনে রেখে, তার মর্যাদাকে রক্ষা করে। কখনোই আমরা বাংলাদেশের মর্যাদা ক্ষুণ্ণ হয়, দেশের মর্যাদা ক্ষুণ্ণ হয়, আত্মসম্মান নষ্ট হয়, সে ক্ষুণ্ণ করে কোনো কিছু করার পক্ষে আমরা নই। তো আমরা দেখি যে আপনাদের একটা স্লোগান ইয়ে আছে এখন, যেটি জনাব তারেক সবার আগে বাংলাদেশ, সেটিকে তো আপনারা নিশ্চয়ই একদম দোরগোড়ায় পৌঁছে দিচ্ছেন, এটা তো আমরা বলতেই পারি। মাননীয় মহাসচিব, আমরা ছোট্ট একটি বিরতি নিয়ে ফিরছি। দর্শক, আমরা নিচ্ছি একটি ছোট্ট বিরতির সঙ্গেই থাকুন। আমন্ত্রণ আরও একবার আমাদের বিশেষ আয়োজনে। যে আলোচনায় ছিলাম একটু আবার ফিরলাম, সেটি হচ্ছে যে একটি প্রসঙ্গ, সেটি আমরা দেখেছি যে
সেভ এক্সিট একটি শব্দ খুব আমরা দেখলাম যে কয়েকদিন খুবই আলোচনায় ছিল, বিশেষ করে আমরা দেখেছি এনসিপির যে প্রধান নাহিদ ইসলাম তিনি বলছিলেন বা তারা নেতারা বলছিলেন যে কিছু কিছু উপদেষ্টা তারা সেভ এক্সিট খুঁজছেন। বিষয়টি কোনো কোনো আমি রাজনৈতিক দল শব্দটা বুঝি না, নট দ্যাট যে অর্থটা আমি জানি না, কিন্তু এই ব্যাপারে সেফ এক্সিটের প্রসঙ্গটা কিভাবে আসলো সেটা আমি বুঝিনি। মেবি দ্যাটস মাই ফেলিয়ার, বা আপনি বলতে পারেন এটা আমার অজানা ব্যাপার, এটা আমি বুঝি না। কারণ কোনো প্রয়োজন নেই তো সেফ এক্সিটের। দে হ্যাভ টেকেন দায়িত্ব তারা নিয়েছেন এমন একটি সময় যখন জাতিকে তাদের প্রয়োজন ছিল। প্রফেসর ইউনূস এখানে এসছেন তো নিজে আসেননি, তাকে তো ছাত্ররা নিয়ে এসছে, আমরাও সাথে সাথে সমর্থন করেছি, জাতি তাকে গ্রহণ করেছে। একজন নোবেল লরেট, যার সারা বিশ্ব জুড়ে যার পরিচিতি এবং সুনাম, সেই ভদ্রলোক আমাদের নেতৃত্বে রাজি হয়েছেন, এই সেই ইজ নট এ পলিটিশিয়ান। আর বাকি যারা আছেন তারা প্রায় বেশিরভাগই আপনার অত্যন্ত স্বনামধন্য ব্যক্তি, তাদের নিজ নিজ প্রফেশন। সেই ক্ষেত্রে সেফ এক্সিটের প্রয়োজনটা কেন হবে আমি জানি না, আই ডোন্ট নো। এটা যারা বলছেন তাদেরকে জিজ্ঞেস করলে ভালো হবে। সামনের নির্বাচনকে কেন্দ্র করে আমরা দেখেছি যে বিভিন্ন সময়ে আপনি কোনো কোনো অনুষ্ঠানে একটু বলেছেন যে একটি যাতে স্বচ্ছতা থাকে, একটু নিরপেক্ষতা থাকে, প্রশাসনকে কোনো কোনো বিশেষ দলের এটাতে আমরা খুব সিরিয়াস আর কি এই বিষয়টাতে। কারণ আপনার নির্বাচনকে গ্রহণযোগ্য হতে হলে সবচেয়ে আগে যেটা হতে হবে, প্রশাসনকে একদম নিরপেক্ষ হতে হবে। এখানে যদি দেখা যায় যে কোনো কোনো ক্ষেত্রে আপনার প্রশাসনের কোনো কোনো জায়গায় কোনো একটি দলের প্রতি, বিশেষ দলের প্রতি যদি আপনার একটু আকর্ষণ বা প্রাধান্য দেওয়ার চেষ্টা থাকে, সে ধরনের ব্যাপারগুলো তো আমরা অ্যাকসেপ্ট করবো না। এবং সেই জন্য আমরা আগেই বলে নিয়েছি যে প্রশাসনকে একদম নিরপেক্ষ রাখতে হবে এবং কোনো প্রশ্ন যেন না ওঠে। আমরা দেখছি এখনও কিছু আন্দোলনের যে কিছু বিষয় আমরা দেখতে পাচ্ছি, জামায়াত ইসলামী সহ কিছু দল তারা এখনও একটু রাজপথে থাকার প্রবণতা, নিশ্চয়ই আপনি দেখেছেন কর্মসূচিগুলো। সামনে নির্বাচনকে কেন্দ্র করে এই ধরনের আন্দোলন, জুলাই সনদ বা বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে কোনো কোনো বাধার? আমি তো আপনারা বলেছি যে এখন যারা আপনার নির্বাচনের বিরোধিতা করবেন, হ্যাঁ, তারা প্রকৃতপক্ষে বাংলাদেশে গণতন্ত্রের উত্তরণের পথকে বাধাগ্রস্ত করবেন। এখন জাতির সবচেয়ে বড় প্রয়োজন হচ্ছে একটা নির্বাচন। সেই নির্বাচনটি যত দ্রুত হয় সেটাই জাতির জন্য মঙ্গলজনক। কারণ দিস গভর্নমেন্ট ইজ আপনার, তারা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার, এদের দায়িত্ব হচ্ছে নির্বাচনটা করে দেওয়া। এই নির্বাচনটা যেন সুষ্ঠুভাবে হয় সেটা দেখা, আমরা সেটাই চাই তাদের কাছ থেকে। এখন রাস্তায় তো আমরাও নামতে পারতাম বিভিন্ন, কিন্তু আমরা রাস্তায় কিন্তু নামিনি, আমার প্রয়োজন মনে করি না। এখন আমরা মনে করি যে কিছু কথা থেকে সরাসরি বলা, আমরা বলেছি যেগুলো আমাদের মাঝে মাঝে সমস্যা ছিল আমরা আলোচনা করেছি, কিন্তু তা নিয়ে আন্দোলন করতে হবে, নাহলে দেবো না, এটা তো অনেকটা আপনার ওই মব ভায়োলেন্সের দিকে চলে যাবে। আর তাছাড়া এটা প্রয়োজন নাই তো, এখন তো আলোচনার মাধ্যমে সব কিছু করা যায়। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তার শারীরিক অবস্থাটাও আমরা যতটুকু জানি তাকে মাঝে মধ্যেই আসলে হাসপাতালে অ্যাডমিটেড হতে হচ্ছে। সামনে নির্বাচনে তার অংশগ্রহণের জায়গাটা, ওনার শরীর যদি ভালো থাকে, স্বাস্থ্য যদি ভালো থাকে, তাহলে অবশ্যই তিনি নির্বাচন করবেন। সেক্ষেত্রে যদি আমরা যতটুকু তথ্যের জায়গা থেকে যদি বলি, ফেনী থেকে বা ঢাকা থেকে কোনো একটি আসন, এটা বলা মুশকিল। এই মুহূর্তে আমাদের কোনো চূড়ান্ত হয়নি, এই জন্য এই মুহূর্তে বললে এটা প্রি ম্যাচিওর হয়ে যাবে, বলাটা ঠিক হবে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের দেশে ফেরা নিয়ে আমরা দেখেছি তিনি একটি আন্তর্জাতিক গণমাধ্যমে কথা বলেছেন, তিনি দেশে ফিরবেন, নির্বাচন করবেন। আপনার কাছে একটু জানতে চাই তার ফেরাটা শিডিউল বলেই দিয়েছেন মিডিয়াতে, পিপলের সামনেই, যে উনি দেশে ফিরবেন, নির্বাচন করবেন, এবং আমরা অবশ্যই তার জন্য প্রস্তুতি নিচ্ছি। আমাদের নির্বাচনকে কেন্দ্র করে আমরা একটা জিও পলিটিক্যাল একটা ইস্যু আমরা দেখি, আমাদের পার্শ্ববর্তী দেশ, আমরা বললাম না, জাতিগতভাবে আমাদের কতগুলো সমস্যার দিক তৈরি হয়ে গেছে। আমরা ভাবতেই পারি না যে বিদেশি প্রভাব ছাড়া কোনো নির্বাচন হবে। এই আপনার নির্বাচনী বিদেশি প্রভাব এই দেশের নির্বাচনে এত বেশি পড়েছে অতীতে। আমাদের যে আপনার আওয়ামী লীগের সময় তো আপনার পররাষ্ট্রমন্ত্রী বোধহয়, উনি তো একবার বলেই ফেললেন যে ভারতের সহযোগিতা আমরা পাবো, এমনকি বলেও ফেললেন স্বামী স্ত্রীর সম্পর্ক। এগুলো মনে আছে নিশ্চয়ই আপনাদের, ভুলে গেছেন কি না জানি না। যত দেরি হবে আওয়ামী লীগের মিসলিডগুলো তো জনগণও ভুলে যেতে থাকবে। তো এই জন্যেই আমরা খুব এদিক থেকে খুব পরিষ্কার যে আমরা মনে করি না এবং চাই না যে
বিদেশি কোনো প্রভাব এখানে পড়ুক। আপনি কোনো একটি সাক্ষাৎকারে একটু বলছিলেন যে দক্ষিণপন্থী রাজনীতির একটি প্রভাব, আমরাও আমাদের সাংবাদিকতার জায়গা থেকে যদি একটু বলি যে ইসলামিক পলিটিক্সের একটি প্রভাব আমরা আসলে দেখতে পাচ্ছি। আমাদের তো হাজার বছরের আমি ইতিহাস ঠিক ঐতিহ্য আছে। ইসলামিক বলবো না আপনার, কিন্তু এখানে একটা ডানপন্থী যেটা আপনারা বলেছেন যে ডানপন্থী রাজনীতির একটা প্রভাব পড়ছে, প্রভাব শুধু না একটা উত্থান হচ্ছে মনে হয় আর কি আপনার। এইটা আমার মনে হয় যে আপনার এটা যদি উগ্রবাদে রূপান্তরিত হয় তাহলে এটা আবার আপনার দেশের জন্য খুবই ক্ষতিকর হবে। সেক্ষেত্রে তরুণদের প্রতি আপনার একটা সবসময় আমরা দেখেছি। হ্যাঁ অবশ্যই, আমি তো আপনার মনে করি যে তরুণদের পার্টিসিপেশন ছাড়া এবং তাদের পার্টিসিপেশন না, এবার প্রমাণিত হয়েছে তাদের নেতৃত্ব প্রয়োজন। সেই নেতৃত্বকে দেশ গঠনের, যেমন আপনার ফ্যাসিস্টদেরকে উৎখাতের ব্যাপারে কাজ করেছে, এখন দেশ গঠনের কাজে এই তরুণদেরকে এগিয়ে আসতে হবে, এগিয়ে আসতে হবে এবং সত্যিকার অর্থে একটা নির্বাচনকে ফলপ্রসূ নির্বাচন করে দেশকে যেন আমরা সত্যিকার অর্থে একটা উদারপন্থী গণতান্ত্রিক দেশ এই পরিণত করতে পারি, রাষ্ট্রে পরিণত করতে পারি, সেই জন্যই কাজ করতে হবে। সামনে নির্বাচনকে সামনে রেখে মানে বিএনপি তরুণ নেতৃত্বকে সামনে আনা, সেই সঙ্গে নারীর ক্ষমতায়ন যেটি বলা হয়, সেখানে সে কাজ আমরা করছি কতটা মানে এইবার আমরা অনেক করছি আমরা। এটা আমরা এর প্রবক্তা প্রথম থেকেই, আমাদের প্রেসিডেন্ট যেন আমরা সবাই কথা বলতেন, ম্যাডাম ওই কাজ করেছেন, আমরা সেটাই থেকে সামনের দিকে এগিয়ে নেবো। সামনে বিএনপির যে প্রার্থিতা দেবে নির্বাচনকে কেন্দ্র করে, সেখানে কোনো চমক আমরা একটু দেখতে পাবো কিনা? আমি এই ধরনের চমকের কথা বলবো না, তবে নিঃসন্দেহে আমরা আমাদের দেশের জন্য যেটা প্রয়োজন সবচেয়ে বেশি সেদিকে লক্ষ্য রেখে আমরা কাজ করছি। সেক্ষেত্রে যদি একটু আগে বলছিলাম প্রতিদ্বন্দ্বিতার জায়গাটি, আমরা দেখেছি যে জামায়াত ইসলামী সহ বা আরও যারা কিছু দল আছে তারা বিভিন্ন সভা সমাবেশে কিন্তু ওই জায়গাটি বলছে যে তারাও আসলে সরকার, তারাও ক্ষমতায় সব দলই বলবে, বা তাতে করে কি একটা কি পরাজয়ের কথা বলে, একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ তো হবে, নিশ্চয়ই হবে। প্রতিদ্বন্দ্বিতা না হলে তো পার্টিসিপেটরি শুধু না, ওটা কম্পিটিটিভ না হলে তো ইলেকশনের মজা পাওয়া যাবে না। তো সবাই তো ইলেকশনকে উৎসব মুখর করতে চায়, উৎসব মুখর করতে হলে তো প্রতিদ্বন্দ্বিতা হতেই হবে। দেখেছি যে লন্ডনে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের একটি সাক্ষাৎ হয়েছে। বিএনপি ক্ষমতায় আসলে তার পরামর্শ বা তাকে সরকারের, এটা তো আমাদের চেয়ারম্যান সাহেব বলেছেন যে আমরা ডেফিনেটলি প্রফেসর ইউনূস আমরা কি গুণী ব্যক্তি, তিনি তো একটা মৌলিক কাজ তার, যেটা অর্থনীতিতে তার মাইক্রো ক্রেডিটের যে কাজ আর কি, সেই কাজটা আমরা মনে করি একটা বাংলাদেশের অর্থনীতির পরিবর্তনের একটা ফান্ডামেন্টাল জায়গা ছিল সেটা আর কি, বিশ্বেও সেটা। সুতরাং তার পরামর্শ পেলে তো আমরা অত্যন্ত উপকৃত হব, কৃতজ্ঞ হব, জাতীয় কৃতজ্ঞ থাকবে ডেফিনেটলি। আপনাকে অসংখ্য ধন্যবাদ, অনেক ব্যস্ততার মধ্যে আপনি ডিবিসি নিউজকে সময় দিয়েছেন। আপনাদেরকে ধন্যবাদ। দর্শক, এই ছিল আমাদের আজকের বিশেষ অনুষ্ঠানের আলোচনায়। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।